বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং যে উদ্দেশ্যে করা হচ্ছে তার প্রধানতম উদ্দেশ্য হচ্ছে আমরা যেই নীতি অনুসরণ করি, শিষ্টের পালন, দুষ্টের দমন, পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড, আমরা এই নীতিতে বিশ্বাস করি এবং বাংলাদেশ পুলিশ কতটা জনবান্ধব হয়েছে এবং কতটা তারা মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিশ্রম করে যাচ্ছে এবং অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে, কতটা তাদের সফলতা, এগুলোর স্বীকৃতি দেওয়া দরকার। তার মধ্য দিয়ে তারা উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে এবং ন্যায় নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে আরও বেশি কর্তব্যপরায়ণ হবে। আমি জানি না এরকম কোনো অনুষ্ঠান অতীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়েছে কিনা। হয়তো আমরা পুলিশ পদক, পুলিশের ব্যাচ প্রদান এগুলো আমরা করে থাকি রাজারবাগ পুলিশ লাইনে, বার্ষিক অনুষ্ঠানে অথবা পুলিশ হেডকোয়ার্টারে, কিন্তু আমরা এই পুলিশ বাহিনীকে মোরালি, নৈতিকভাবে আমরা আরও বেশি বুস্ট আপ করতে চাই, যাতে তারা আইনানুগভাবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে। আমরা আজকে শুরু করলাম, সারা দেশব্যাপী আরও এরকম যারা কৃতিত্বপূর্ণ কাজ করেছে তাদেরকেও আমরা পুরস্কৃত করব পর্যায়ক্রমে। আজকে তিনটা ঘটনার প্রেক্ষিতে আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়ে আজকের মধ্যেই এই পুরস্কার বিতরণের মতো আর কি সনদ প্রদান এবং তাদেরকে কিছু আর্থিক পুরস্কার, এবং আমি আইজিপি এবং এডিশনাল আইজিপি সবাই মিলে উপস্থিত থেকে তাদেরকে স্বীকৃতি এবং সম্মাননা দিচ্ছি, যাতে করে সমগ্র পুলিশ বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা কাজ করছে, তারা যেন উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয় এবং দেশবাসীও যাতে জানতে পারে। আমি বলছি আজকে তিনটা ইভেন্টের, তিনটা ঘটনার যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে আমরা সনদ দিয়েছি এবং আর্থিক পুরস্কার দিয়েছি, স্বীকৃতি দিচ্ছি আমরা। একটা হচ্ছে রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের এই ঘটনায় যারা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দ্রুততার সাথে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দির ব্যবস্থা করেছে, তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে, ডিএনএ টেস্ট সহ, পোস্টমর্টম রিপোর্ট সহ সাক্ষীদেরকে আদালতে নিয়ে সংক্ষিপ্ত সময়ে সমস্ত বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছে এবং যার প্রেক্ষিতে মাননীয় আদালত বিচার শেষে সংক্ষিপ্ত সময়ে রায় ঘোষণা করতে সক্ষম হয়েছে। সেই একটা ঘটনা। দ্বিতীয় হচ্ছে নৌ পুলিশ যারা দৌলতিয়া ফেরিঘাটে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে অন্তত 50 জন যাত্রীর জীবন রক্ষায় তারা ভূমিকা পালন করেছে। তারা বাধ্য করেছে সমস্ত শেষ যাত্রীটিকেও বাস থেকে নেমে যেতে। তারপর আপনারা ভিডিওতে দেখেছেন কিভাবে এই বাসটা ফেরির ব্যারিয়ার ভেঙে নদীতে পড়ে গেছে। তারা ওই অন দি স্পটেই প্রশাসন, পুলিশ এবং জনগণ সবাই মিডিয়ার সামনে কথা বলেছে যে পুলিশের ভূমিকাটা কি ছিল। তাদের কারণে যাত্রীদের প্রাণ রক্ষা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের উসিলায় তাদের প্রাণ রক্ষা করেছে। তাদেরকে স্বীকৃতি দেওয়া দরকার। আমরা আগে তাদেরকে নির্দেশনা দিয়েছিলাম কোরবানির ঈদের আগে, ঈদুল আজহার আগে। আপনারা এইখানেই আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম যে ঈদুল আজহার নিরাপদ যাত্রা এবং ফিরে আসার সড়কে, নৌপথে এবং অন্যান্য যানবাহনে, যেহেতু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটা ভূমিকা আছে যাতে দুর্ঘটনা কম হয় এবং যাত্রীদের সচেতনতা যাতে বৃদ্ধি পায়, এবং নৌ দুর্ঘটনা ইতিপূর্বে আর একটা হয়েছিল খুব মর্মান্তিক, সেটা থেকে শিক্ষা নিয়ে আমরা বলেছি নৌ পুলিশ ফেরিঘাটে
কন্টিনিউয়াস দায়িত্ব পালন করবে, প্রশাসন থাকবে এবং সকল যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে তারপরে ফেরিতে উঠবে এবং নামবে। এটা তারা বাস্তবায়ন করেছে। ঈদুল আজহা শেষ হয়েছে, সবাই ফিরে এসছে, কিন্তু এই দুর্ঘটনা যখন হয়েছে তখন ঈদুল আজহার যাত্রী ছিল বলে আমার মনে হয় না। এই স্বাভাবিক সময়েও তারা এই কঠিন দায়িত্বটা পালন করে যাচ্ছে, এটা অবশ্যই প্রেইজওয়ার্দি। সেই জন্য তাদেরকে আমরা স্বীকৃতি দিচ্ছি। এখানে 3 জন, রামিসা দর্শন ও হত্যাকাণ্ডের ঘটনায় 9 জন। আরেকটা ঘটনা আপনারা জানেন যে মুন্সিগঞ্জের একজন অজ্ঞাতনামা কিশোরীর লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছিল। সে গ্যাং রেপের শিকার হয়েছিল এবং তাকে পরে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। কোনো ক্লু ছিল না। অত্যন্ত দ্রুততার সাথে একদিনের মধ্যে তার মরদেহ উদ্ধার করার পরে ওই ঘটনায় যারাই জড়িত ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে এবং তারা 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 4 জন। এই ঘটনায় যারা কর্তব্য পালন করেছে অত্যন্ত আন্তরিকতার সাথে, তাদের মধ্যে 3 জন তদন্তকারী কর্মকর্তা এবং তাদের সহায়তাকারী 2 জন। এই 3 জনকে আমরা পুরস্কৃত করছি, সর্বমোট 15 জন। এই জাতীয় আরও ঘটনা আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে পুলিশ বাহিনীর মোরাল বুস্ট আপের জন্য, নৈতিকভাবে তারা যাতে আরও স্ট্রং হয় এবং দায়িত্ব পালনে তারা উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয় এবং জাতীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়, সেভাবে আমরা ব্যবস্থা নেব। আজকে শুরু করলাম, তা আমি এখন পড়ি কারা কারা পেল। পল্লবী থানার রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় যারা গ্রেফতার, তদন্ত এবং আদালতে বিচারিক কার্যক্রমে দায়িত্ব পালন করেছে তাদের মধ্যে এসআই নিরস্ত্র ওহিদুজ্জামান, তদন্ত কার্যক্রম সহায়তাকারী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন, সহকারী পুলিশ কমিশনার পল্লবী জুন, এর 2 জনই পল্লবী জুন। আভিযানিক দল যারা গ্রেফতার করেছে মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মিরপুর ডিএমপি, মোহাম্মদ এমদাদুল হক, পুলিশ পরিদর্শক পল্লবী থানা ডিএমপি, এসআই রাশেদুল ইসলাম, পল্লবী থানা ডিএমপি, এএসআই মোহাম্মদ জেডাউর রহমান, পল্লবী থানা ডিএমপি, এএসআই মোহাম্মদ রিজন মিয়া, পল্লবী থানা ডিএমপি, কনস্টেবল মোহাম্মদ আশরাফুল আলম, পল্লবী থানা ডিএমপি, ড্রাইভার কনস্টেবল মোহাম্মদ আরিফ মিয়া, পল্লবী থানা ডিএমপি। এখানে মোট 9 জন। আর নৌ পুলিশের যারা দৌলতিয়া ফেরিঘাটে দায়িত্ব পালন করেছে, এসআই নিরস্ত্র মোহাম্মদ আবুজার গিফারি, চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ি মাদারীপুর, কনস্টেবল সাইফুল ইসলাম, কলাতলা নৌ পুলিশ ফাঁড়ি মাদারীপুর, কনস্টেবল মোহাম্মদ শফিকুল ইসলাম, কলাতলা নৌ পুলিশ ফাঁড়ি মাদারীপুর। আর মুন্সিগঞ্জ জেলা অজ্ঞাতনামা, এটা বোধহয় গজারিয়াতে অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্তকরণ ও গ্যাং রেপ সহ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং তাদেরকে গ্রেফতার, তারপরে আদালতে উক্ত 4 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ইত্যাদি জন্য যারা কর্তব্য পালন করছে, দায়িত্ব পালন করছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তাদের নাম বলছি: এসআই নিরস্ত্র রনি দেবনাথ, পিবিআই মুন্সিগঞ্জ জেলা; এসআই নিরস্ত্র রামপ্রসাদ ঘোষ; এসআই নিরস্ত্র জুবাইর হোসেন। প্রত্যেককে আমরা সনদ দিয়েছি। তাদেরকে আর্থিক পুরস্কার দেয়া হয়েছে 20,000 টাকা করে। আমাদের পুরস্কার প্রদানের জন্য একটা তহবিল আছে, সেখান থেকে দেয়া হয়েছে। আর সার্টিফিকেট তো থাকলো। আইজি ব্যাচ পেয়েছে কয়েকজন? 3 জন। আইজি ব্যাচ পেয়েছে নৌ পুলিশের এরা 3 জন।
এই ছিল আমাদের আইজি ব্যাচ কি এই আজকের ঘটনার প্রেক্ষিতে এই ঘটনার প্রেক্ষিতে। আপনি কি এই সরকারের বয়স 100 দিনের কিছু বেশি, আপনার কি মনে হয় আপনার বাহিনী জনগণের আস্থায় যেতে পেরেছে, জনবান্ধব হতে পেরেছে কিনা, এটা একটু জানতে চাই। পাশাপাশি গতকালকে টিআইবি 100 দিনের সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটু ব্রিফ করেছে, যেখানে বলেছে টিআইবি যে 100 দিনে 600-র উপরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি মনে করেন কিনা যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক? দুটো প্রশ্ন। আমার কাছে সেই রিপোর্টটা সামনে নাই। আমরা মাস ভিত্তিতে অপরাধের একটা স্টেটমেন্ট করে থাকি, এই যে ডাকাতি, খুন, হত্যা, ধর্ষণ, এগুলো জাতীয়ভাবে কতটা প্রতি মাসে এবং বৎসরওয়ারি কটা। তা আমাদের তো বৎসর হয়নি, 3 মাস। আমরা কম্পেয়ার করি তার আগের বছরের উক্ত মাসে কি হয়েছে। তা আমার কাছে কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট এসেছিল আমরা অন্য একটা বিষয়ে কথা বলার জন্য। সেখানে আমি দেখেছি 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। কিন্তু প্রকৃত সংখ্যা আপনি যেটা বললেন সেটা আমার সামনে নাই, এই বিষয়ে মন্তব্য করতে পারবো না। আর আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে আপনি কথা বলেছেন। ভাবমূর্তি কোথায়? আপনারাই তো বিচার করবেন, জনগণই বিচার করবে। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। তাদেরকে নৈতিকভাবে আমাদের উৎসাহিত করা দরকার এবং তারা যাতে সামনে জনপ্রত্যাশা অনুযায়ী, আইন অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করে, সেজন্য তাদেরকে উৎসাহিত করা দরকার। আমরা যেমন বলেছি আগেই যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট নীতিতে বিশ্বাস করি। ভালো কাজের জন্য স্বীকৃতি, মন্দ কাজের জন্য তিরস্কার, শিষ্টের পালন এবং দুষ্টের দমন, এটা আমাদের নীতি। তা আমরা বাস্তবে সেটা ইনশাল্লাহ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে সামনের দিনে দেখা যাবে আমরা কতটুকু সফল হই। উদ্বেগজনক কিনা এই পরিস্থিতি তো বললাম, আপনারাই বলেন। টিআইবি তো সরকারি সংস্থা না। আপনারা পরিসংখ্যানটা নেবেন পুলিশ বিভাগ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, প্রকৃত চিত্রটা। তারপরে আপনারাই জাজ করবেন, জনগণ জাজ করবে। আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী তো বলছে, আমাকে শেষ করতে দিবেন তো। টিআইবি রিপোর্টটা আমার সামনে নাই, আর টিআইবি রিপোর্ট করে পত্রিকার কাটিং এর উপরে। টিআইবি কোনো তদন্ত করে না। টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে তারপরে কোনো স্টেটমেন্ট দেয় না। আমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র, এবং সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেকশন করি, এটা আমাদের রুটিন ওয়ার্ক, এবং সেটা প্রকৃত তথ্য। আর পত্রিকান্তরে অনেক খবর প্রকাশিত হয়, সেগুলো আমরা অবশ্যই নজরে আনি এবং সেগুলো খোঁজখবর নেই। প্রত্যেকটা ঘটনা যে সঠিক সেরকম বলা যাবে না, তবে যেহেতু পত্রিকার লেখার স্বাধীনতা আছে, সেগুলো আছে এবং সেগুলো আমরা যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠাই। আমি সমস্ত পত্রিকার কাটিংগুলো সকালে না দেখতে পারলেও দেখি, সারা দিনের মধ্যে দেখি আমি কনসার্ন ডিপার্টমেন্টের কাছে পাঠাই যে এই বিষয়ে আপনারা এক্সামাইন করে আমাকে মতামত দেন, প্রকৃত ঘটনা কি। তো টিআইবি রিপোর্টটা তো শুধু পেপার কাটিং এর উপরে হয়ে থাকে, তো সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। মাননীয় মন্ত্রী, আপনারা আজকে যে উদ্যোগটা নিয়েছেন, যারা মামলা তদন্তকারী কর্মকর্তা তাদেরকে পুরস্কৃত করেছেন। আমরা জানি তদন্ত কর্মকর্তা নয়, কনস্টেবল টু ডিসি পুলিশ। আমরা জানি যে একটা মামলার তদন্ত করতে গেলে মাত্র যে সংশ্লিষ্ট কর্মকর্তা মাত্র ৬,০০০ টাকা পান, তার যাতায়াত থেকে শুরু করে সবকিছুতেই। তারপর হচ্ছে একটা লাশ যখন ময়নাতদন্ত করতে যায় সেটারও একটা সর্বনিম্ন একটা টাকা পায়। আসলে এটাতে কি সন্তুষ্ট কিনা, এটাকে আপনারা কোনো ইমপ্রুভ করবেন কিনা? এইটাতে আসলে আমরা সন্তুষ্ট হতে পারি না, কারণ আমাদের আর্থিক সামর্থ্য, আমাদের ন্যাশনাল ফাইন্যান্স এবিলিটির উপরে আমাদেরকে অনেকটা কাজ করতে হয়। আমরা জানি পুলিশের এই আর্থিক সংকটটা আছে। তা আমরা আশা করি সামনের দিনে আমরা সেভাবেই তাদের যাতে তদন্ত কার্যক্রম, পোস্টমর্টম রিপোর্ট বা পুলিশ টহল, এগুলোর ক্ষেত্রে যেন তারা যথেষ্ট আর্থিক বরাদ্দ পায়, সেটা আমরা চেষ্টা করব।
স্যার একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে, স্যার পুলিশের বিধানে আছে যে 60 দিন পলাতক থাকলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা, সেক্ষেত্রে স্যার অনেক কর্মকর্তা আছেন অন্তত এর চেয়ে অনেক বেশি দিন পলাতক আছে, তাদের বিরুদ্ধে স্যার তাদের চাকরি থেকে বরখাস্ত করার কোনো উদ্যোগ আপনারা নেবেন? বরখাস্ত করা হলো বিভাগীয় যে মামলা, ডিসিপ্লিনারি যে কেস, এগুলোর উপরে তদন্ত করে রিপোর্ট করে কমিটি করে এবং শেষ পর্যন্ত কর্মকর্তা কে, মানে কোন র্যাঙ্কের, তার উপর ভিত্তি করে এটা এমনকি মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত স্বাক্ষরিত হতে হয়। তো সেগুলো আমাদের চালু আছে। যাদের কথা আপনারা ইশারা ইঙ্গিতে বলছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে, অনেকগুলো রুজু করা হয়েছে, সেগুলো চলমান আছে, কারোটা হয়তো সমাপ্তির পর্যায়ে আছে। তখন সেইভাবে বিভাগীয় মামলায় কি হয় দেখে আমরা সেই ব্যবস্থাটা বলতে পারবো। এখনো কোনোটার হয়তো কার্যক্রম শেষ হয় না, শেষের দিকে আছে। আর তাদের অনেকের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা আছে, পেনাল কোর্টের মামলা আছে। সেই মামলাগুলোতে তারা সেই আইন মাফিক বিচারের সম্মুখীন হবে বা সেটা আদালত দেখবে। ধন্যবাদ।